আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে লাস্ট কলিগেটিভ প্রপার্টি অসমোটিক প্রেসার অভিস্রবণ চাপ শুরু করেছিলাম। তো অভিস্রবণ চাপ করতে গেলে প্রথমে আমাদের অভিস্রবণ করতে হয়, সেটা আমরা টেনেছিলাম ওই ক্লাসে। এবার আমরা অভিস্রবণ চাপ হেডিং করে ছুটি দিয়েছিলাম। তো চলো আমরা অভিস্রবণ চাপ থেকে শুরু করছি। ব্যবহারিক উদাহরণ আমরা শেষের দিকে দেখব। সংজ্ঞাটাকে দেখি, খেয়াল করো। দুটো দ্রবণ নিলাম, এটাতে দ্রাবক নিতে পারি, এটা দ্রাবক আছে, বা তুমি কমলা একটা দ্রবণ এসে করতে পারো এটাকে। আর এটা আমরা দ্রবণ নিয়েছি, অর্ধবেদের পর্দা দিয়ে দুটোকে কানেক্ট করলাম। তাহলে এখন দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো এদিকে যাবে। আমি এখন বেশি গাঢ়তার দ্রবণ যেটা আছে, অর্থাৎ দ্রবণ যেটা আছে, দ্রবণের উপরে পিস্টন দিয়ে চাপ দিলাম, এটা চাপ বাড়ালাম। তাহলে এখান থেকে দ্রাবকের যাওয়াটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। আর একটা চাপ বাড়ালাম, এই যাওয়াটা একটু কমে গেল। একটা নির্দিষ্ট চাপ করলাম, যখন এই যাওয়া পুরোপুরি বন্ধ হলো, মানে অভিস্রবণ পুরোপুরি বন্ধ হলো, বেশি গাঢ়তের দেওয়া, বেশি গাঢ়তের দ্রবণের দেওয়া ওই চাপটাকে আমরা অভিস্রবণ চাপ বলি। তাহলে দুটি সমপ্রকৃতির অসম গাঢ়তের দ্রবণকে বা কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে বেশি গাঢ়তের দ্রবণের উপরে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়। বেশি গাঢ়তের দ্রবণের উপরে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়, জাস্ট বন্ধ হয়। দ্রবণের উপরে বা বেশি গাঢ়তের দ্রবণের উপরে দেওয়া সেই সর্বনিম্ন চাপটাকে আমরা কি বলবো? অভিস্রবণ চাপ। তাহলে যে সিস্টেম রিপ্রেজেন্ট করেছি, এটা দিয়ে একটা সংখ্যাটা রেখা রিপ্রেজেন্ট করছি। কোন দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রেখে দ্রবণের উপরে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়। দ্রবণের উপরে দেওয়া সেই চাপটাকে কি বলা হয়? অভিস্রবণ চাপ। কি দিয়ে ডিনোট করা হয়? পাই দিয়ে। এখন দেখো, অভিস্রবণ চাপ সংক্রান্ত রাউল্টের তিনখানা সূত্র আছে। আগে আমরা রাউল্টের সূত্র পড়েছি, রাউল্টের চারটে ক্যাটাগরি সূত্র পড়েছি। একটা বাষ্পচাপ সংক্রান্ত, একটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, একটা স্ফুটনাঙ্ক ঘূর্ণায়ক সংক্রান্ত, একটা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত। এবার অভিস্রবণ চাপওয়ালা যে সূত্র আছে সেটা হচ্ছে ভ্যান হাবের সূত্র, রাউল্টের না। কার সূত্র? ভ্যান হাব। তাহলে আমরা এবার ভ্যান হাবের সূত্র, এর আন্ডারে তিনটি সূত্র আছে। খেয়াল করো, দেখতে পাওয়া যাচ্ছে এখানে অভিস্রবণ চাপটা উষ্ণতার উপর নির্ভর করে, মোলার গাঢ়তা সি এর উপর নির্ভর করে। সি বা বড় হাতের এম দিয়ে ডিনোট করা হয়। তো একটা কনস্ট্যান্ট রাখবো, আরেকটার উপর চেঞ্জ হবে, দুটোর সঙ্গে সমানুপাতিক। তাহলে পাই সমানুপাতিক সি যখন টি সি। তাহলে এসি উষ্ণতায় কোন তকমাওয়ালা দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ, লঘু দ্রবণের ওই দ্রবণের মোলার গাঢ়তের সমানুপাতিক। এবার মোলার গাঢ়তা নৌকার লাগার ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো অনুদ্বায়ী কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়তের সমানুপাতিক। এবার এই সূত্রে আসি, সোজা সব একই রকম, শুধু দ্রাবটার এই তাপমাত্রা মুখস্থ করলেই হয়ে যাবে আমাদের। পাই সমানুপাতিক টি যখন সি এস এর মোলার গাঢ়তা, এস এর মোলার গাঢ়তা ওই আগে বলে দিতে হবে, কোন কঠিন
অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষক অসংযোজিত দ্রাবের এস এর মোলার গাঢ়তা। আর যে যখন এস এর মোলার গাঢ়তা বলছি তখন আর লঘু দ্রবণ না বললেও চলবে। এস এর মোলার গাঢ়তে উহার ওই দ্রবণের অভিস্রবণ চাপ উহার পরমাণু সমানুপাতিক। ওই তাপমালা দ্রাবের এস এর মোলার গাঢ়তে দ্রবণের অভিস্রবণ চাপ পরমাণু সমানুপাতিক। ক্লিয়ার? এবার এই দুটোকে আমরা একসঙ্গে সমন্বয় করব। তো সমন্বয় করার ভ্রম দেখো, আমরা একাধিক ভিন্ন ভিন্ন দ্রাব নিলাম, দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট করলাম, দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট, আর এখানে দ্রাব দিলাম এ, এখানে বি, এখানে সি। কিন্তু এ যে গ্রাম অণু দিলাম, এখানেও সেম, এখানেও সেম, তো গ্রাম অণু সেম নির্দিষ্ট দ্রাবকে, তাহলে প্রত্যেকটার মোলার গাঢ়তা সেম হবে না? এবার যদি উষ্ণতা স্থির করে দিই, এরও যা উষ্ণতা, এরও যা উষ্ণতা, এরও তাই উষ্ণতা, তাহলে সিও সেম আবার টিও সেম, তাহলে প্রত্যেকের অভিস্রবণ চাপ কি হবে? একই হবে। দেখো দ্রাব কিন্তু আলাদা, আলাদা হবে, কিন্তু এই দুটো কন্ডিশন একই আছে বলে প্রত্যেকটার অভিস্রবণ চাপ কি হবে? একই হবে। তাহলে শোনো, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোন কঠিন অনুবায়ী তড়িৎ বিশ্লেষক অসংযোজিত তড়িৎ বিশ্লেষক অসংযোজিত দ্রাবে ভিন্ন ভিন্ন দ্রাবে সমগ্রাম পরিমাণ দ্রবীভূত করে ভিন্ন ভিন্ন দ্রবণ প্রস্তুত করলে প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপ একই হবে। তাহলে ভিন্ন ভিন্ন দ্রাবে সমগ্রাম গুলে গুলে ভিন্ন ভিন্ন দ্রবণ যে বানাচ্ছি আমরা, প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপ একই হবে। ক্লিয়ার করো? নেক্সট, এবার এই সূত্রের সমন্বয় করব। সূত্রের সমন্বয়, আমরা পাই সমানুপাতিক সি পেয়েছি যখন টি স্থির, আর পাই সমানুপাতিক টি পেয়েছি যখন সি স্থির, যখন সিটি উভয় পরিবর্তনশীল, তখন পাই সমানুপাতিক সিটি সমানুপাতিক ধ্রুবক আমরা আর আনি, তো সিআরটি আটটা আগে বসালে হয়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, যেখানে আর সমান সমান সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার সংগত ধর্মগুলোর প্রত্যেকের সূত্র পড়ার পরে আমরা ভ্যালিডিটি পড়ি, প্রযোজ্যতা। এই সূত্রগুলো কোথায় খাটবে? সেম আগের নতুন দুটোই, দ্রবণটা লঘু হওয়া চাই আর দ্রাবের সংযোজন বা বিয়োজন হলে চলবে না। এবার আমরা দূরত্ব পড়ি, সেই এমবি নির্ণয় করা হয়, এমবি নির্ণয় করা হয়। এমবি মানে দ্রাবের আণবিক ভর। কি করে বের করছি আমরা দেখে নাও। আমরা এই সূত্রটা পেয়েছি, আমরা জানি আজা পাই ইকুয়াল টু সিআরটি। সি মানে কি? মোলার গাঢ়তা মানে কি? মোল পার লিটার। ওই জায়গায় আমরা মোল পার লিটার, উপরে মোল আর নিচে আয়তন, এই যে মোল লিখলাম, এই যে আয়তন লিখলাম আরটি। মোল মানে কি জানি আমরা? মোল মানে দ্রাবের ভর, দ্রাবের মোল, এটা দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর। তো দ্রাবের ভর আমরা কি দিয়ে ডিনোট করি? ডব্লিউ বি। তাহলে মোলের জায়গায় এন এর জায়গায় লিখছি আমরা ডব্লিউ বি বাই এম বি, আর নিচে ভি আছে আরটি। তাহলে পাই সমান সমান এটা পেলাম, অর্থাৎ পাই সমান সমান ডব্লিউ বি আরটি বাই এম বি ইন্টু ভি। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এর সাহায্যে আমরা সহজে আমরা কি বের করতে পারবো?
এমবি, এই এমবি সমান WBRT বাই পাই ইন্টু ভি। দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যাবে। সমবাদ ধাতু ক্লোজ হয়ে গেল। এবার আমরা দ্রবণের প্রকৃতি পড়ব, খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দ্রবণের প্রকৃতি। জিরো পয়েন্ট অল মোল NaCl এর জলীয় দ্রবণ, NaCl এর জলীয় দ্রবণ 0.01 মোল। গ্লুকোজের জলীয় ইউরিয়ার জলীয় দ্রবণ। এটা হয়ে গেছে। তোমাদের সামনে এখন তিনটে দ্রবণ রিপ্রেজেন্ট করলাম। এখানে দ্রাবকগুলো সব আলাদা দিয়েছি। এই দ্রবণটার আর এই দ্রবণটার গাঢ়তা সেম করেছি, আর এটার গাঢ়তা ওদের থেকে কম করেছি। দেখো মোল ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পার্টিকেল, দ্রাবের সংখ্যা। এক মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, আর কারো যদি মোল কম থাকে তো সেখানে কণার সংখ্যা সমান কম আছে। আর আমরা এখানে যে কটা দ্রাব তোমাদের সামনে লিখেছি সমান মোল দিয়েছি। সমান মোল মানে দ্রাবের সংখ্যা কি আছে? সমান। যাকে NaCl না বলে NaCl করলে আবার তোমরা গুলিয়ে ফেলতে পারো। ইথিলিন গ্লাইকল বললাম, ইথিলিন গ্লাইকল দ্রবণ। এখানে যে তিনটে দ্রবণ নিয়েছি কেউ ডিসোসিয়েট হয় না বা কারো অ্যাসোসিয়েশন হয় না, কিন্তু NaCl নিলে একটু গন্ডগোল হতো, যেন ছেড়ে দিলাম। খেয়াল করো, তাহলে এই দ্রবণটার আর এই দ্রবণটার গাঢ়তা সমান। গাঢ়তা সমান মানে দ্রবণের দ্রাবের সংখ্যা সমান আছে। তাহলে এই তিনটের মধ্যে দ্রাবের সংখ্যা এটার আর এটা সমান, আর এটাতে কম। তো আমরা তিনটেরই এখন অভিস্রবণ চাপ গণনা করতে যাচ্ছি। এর অভিস্রবণ চাপ যদি পাই1 ধরো, এ যদি পাই2 ধরো, এ যদি পাই3 ধরো, তাহলে আমাদের রিলেশন কি? যেহেতু পাইটা অভিস্রবণ চাপ সংগত ধর্ম, দ্রাবের সংখ্যার উপর ডিপেন্ড করে, তো মোল সমান মানে এর আর এর মোল সমান মানে সংখ্যা সমান মানে অভিস্রবণ চাপ সমান। তাহলে পাই1 এর সঙ্গে পাই3 এর সম্পর্ক কি? পাই1 ইকুয়াল টু পাই3। এর পাই1 এর সঙ্গে পাই2 এর সম্পর্ক, পাই3 এর সঙ্গে পাই2 এর সেম। তো পাই1 এর সঙ্গে পাই2 সম্পর্ক দেখবে এবার। তো পাইটা কি সংখ্যার সঙ্গে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সংখ্যা বাড়লে পাই বাড়ে না কমে? পাই বাড়বে, কারণ সমাগত ধর্ম, দুটো জিনিস বাড়ে দুটো জিনিস কমে। হিমাঙ্ক কমবে আর বাষ্পচাপ কমবে, আর অভিস্রবণ চাপ বাড়বে আর স্ফুটনাঙ্ক বাড়বে। এটা আমার বারবার খেয়াল রাখবে। চারটা সমাগত ধর্মের মধ্যে কটা বাড়ে কটা কমে? দুটো বাড়ে দুটো কমে। বাড়ে কোন দুটো? অভিস্রবণ চাপ আর স্ফুটনাঙ্ক। নেক্সট, তাহলে এখানে সংখ্যা বেশি না এখানে সংখ্যা বেশি? তাহলে কোনটা বলা হবে? পাই1টা বলা হবে। তাহলে পাই1 গ্রেটার দ্যান পাই2, তার মানে পাই3 অলসো গ্রেটার দ্যান পাই2। এবার দেখো পাই সমান সমান আমরা ফর্মুলা পেয়েছিলাম পাই ইকুয়াল টু CRT। এটা পার্টিকুলার টেম্পারেচারের সব আছে, তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তার মানে পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 6। তাহলে যা C বেশি হবে তার পাইও বেশি হবে।
তাহলে আমরা এটা পাই না দিয়ে বলে আমরা গাঢ়তা দিয়ে বলতে পারতাম, যার গাঢ়তা বেশি তার পাই বেশি। ক্লিয়ার হয়ে গেল না? দেখো এবার আমরা প্রকৃতিতে আসি। যদি কোনো দ্রবণের অভিস্রবণ চাপ মোলার গাঢ়তা সমান হয় তাহলে একটাকে আরেকটা আইসোটনিক দ্রবণ বলে। তাহলে দ্রবণের প্রকৃতি তিন রকমের, একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক, আর একটা হলো হাইপোটনিক। সংজ্ঞা উদাহরণ আইসোটনিক মানে কি দুটো দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে সমান হবে। তো একে আইসোটনিক বা সমাভিসারকও বলে, সমাভিসারক। তাহলে যে সকল দ্রবণের মোলার গাঢ়ত্ব অর্থাৎ অভিস্রবণ চাপ সমান তাদের একটিকে অপরটির আইসোটনিক। উদাহরণ 0.1 মোল ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ ও 0.1 মোল ইউরিয়ার জলীয় দ্রবণ পরস্পরের আইসোটনিক। সবকটা উদাহরণ এর সাহায্যে জানবো। এবার চলো হাইপার মানে বেশি। তাহলে দুটো দ্রবণের মধ্যে যে দ্রবণের মোলার গাঢ়ত্ব বেশি অর্থাৎ অভিস্রবণ চাপ বেশি তাকে কম অভিস্রবণ চাপযুক্ত দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। তাহলে হাইপারটনিক বা হাইপোটনিক বা আইসোটনিক দ্রবণ সংজ্ঞা দিতে গেলে দুটো দ্রবণ সামনে আনতে হবে। তাহলে এবার আমি দুটো দ্রবণ নিলাম, ধরো এটা আর এটা। তাহলে এর গাঢ়ত্ব বেশি মানে অভিস্রবণ চাপ বেশি, এর গাঢ়ত্ব কম মানে অভিস্রবণ চাপ কম। তো যার অভিস্রবণ চাপ বেশি তাকে যার কম তার সাপেক্ষে হাইপারটনিক বলে, আর যার কম তাকে বেশির সাপেক্ষে হাইপারটনিক বলে। তাহলে হাইপারটনিকের সংজ্ঞা দিচ্ছে হয় দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণের গাঢ়ত্ব কম অর্থাৎ অভিস্রবণ চাপ কম তাকে বেশি গাঢ়তাযুক্ত দ্রবণের সাপেক্ষে বা বেশি অভিস্রবণ চাপযুক্ত দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। তাহলে উদাহরণকে আমার টানতে হবে না তোমরা টানতে পারবে এখান থেকে? গুড। এবার এর যে ব্যবহারিক প্রয়োগ, এই দ্রবণের প্রকৃতি থেকে যে ব্যবহারিক প্রয়োগ এটা আমাদের ন্যাচারাল দেখতে পাই সেগুলো এখন আলোচনা হবে। তোমরা লিখতে লাগো, ডাক্তাররা উচ্চ চাপযুক্ত রোগীকে লবণ না খাওয়ার পরামর্শ দেন। গলার ব্যথার জন্য নুন জল দিয়ে গার্গল করতে বলা হয়। মাছ মাংস সংরক্ষণের জন্য লবণ মেশানো হয়। ইনজেকশনের সিরিঞ্জে ব্যবহৃত তরল রক্তের সঙ্গে সমাভিসারক হয়।
किशमिशকে জলে দিলে ফুলে ওঠে। সমুদ্রের মাছকে পুকুরের মিষ্টি জলে স্থাপন করলে কি হবে? পুকুরের মিষ্টি জলে মাছকে সমুদ্রের নোনা জলে রাখলে লোহিত রক্তকণিকার একটি কোষকে পাতিত জলে রাখলে কি হয়? চলো আমরা খেয়াল করি, এগুলো সবই হাইপারটোনিক আর হাইপারটোনিকের গল্প আর আইসোটোনিকের গল্প। প্রথমে ডাক্তাররা যাদের হাই ব্লাড প্রেশার তাদেরকে নুন খেতে বলে না বারণ করে? কেন বারণ করে শোনো, তুমি যদি লবণ খাও, দ্রাব খাচ্ছ, তো রক্তে গিয়ে মিশবে, তো ওখানে যদি দ্রাবের সংখ্যা বেড়ে যায়, রক্তে দ্রাবের সংখ্যা বেড়ে গেলে, রক্ত তো একটা দ্রবণ, তাহলে ওর অভিস্রবণ চাপ বাড়বে না কমবে? দ্রাবের সংখ্যা বাড়লে অভিস্রবণ চাপ কি হবে? অভিস্রবণ চাপ বেড়ে যাবে। তাহলে অভিস্রবণ চাপ বেড়ে যাওয়া মানে প্রেশার বেড়ে যাওয়া, তাহলে আরো জন্য ক্ষতিকারক না সুবিধা? এই জন্য নুন খেতে বারণ করে। পারবে লিখতে? নেক্সট, এবার গলায় ব্যথা হয় কেন জানো? গলায় ব্যথা হয় আমাদের গলায় যে কোষগুলো আছে, যেখান থেকে খুব সংকীর্ণ জায়গা, ওখান থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য পাস হয়, তো সেই জায়গায় জলীয় অংশ ঢুকে যায়, জল ঢুকে যায় ওখানে, তাহলে কোষগুলো ফুলে ওঠে। ওখানে জল ঢোকার কারণে কোষগুলো ফুলে ওঠে। ফুলে যাওয়ার কারণে তুমি যদি বাইরে থেকে বা কিছু খাও, তখন পাস হওয়ার জন্য অসুবিধা হবে, তখন ব্যথা লাগে। তাহলে গলার ব্যথাটা কিছুই না, গলার ব্যথাটা বলে ঠান্ডা লেগে হয়েছে, ওখানে জলীয় অংশ ঢুকে গেছে বলে হয়েছে। ঠান্ডা লাগলে জলীয় অংশটা ওখানে অভিসরণ প্রক্রিয়া ঢোকে। তো যাই হোক, গলায় ব্যথা মানে কি? যে গলার কোষে জল ঢুকে গলার কোষগুলো ফুলে যাওয়া, ফলে ব্যথা হওয়া। তাহলে এখন গলার ব্যথা সারানোর জন্য তোমার এই কোষগুলো থেকে কি টেনে বের করতে হবে? জল, তাহলে ফেলে যাবে ব্যথা। ওখানে একটা দ্রবণ আছে, কোষগুলোতে একটা দ্রবণ আছে, গলার কোষগুলোতে। এবার তুমি লবণ গোলা জল নিয়ে গার্গেল করছো, লবণ গোলা জল মানে আরো কনসেন্ট্রেশন বেশি, তাহলে কনসেন্ট্রেশন বেশি মানে অভিস্রবণ চাপ লবণ গোলা জলের বেশি, ওটা হাইপারটোনিক, আর ওটা হচ্ছে হাইপোটোনিক, গলার জলের কোষের জলটা। তাহলে কম গাঢ়তা থেকে বেশি গাঢ়তায় তো অভিস্রবণটা হয়, হাইপো থেকে হাইপারে হয়, আর এই হাইপো থেকে হাইপারে জল বেরিয়ে যাবে, আর কোষগুলো চুষে যাবে, আর গলার কোষগুলো চুষে গেলে ব্যথা সেরে যাবে। এই জন্য বারবার গার্গেল করতে বলা। ক্লিয়ার না? ওকে। আর এটা যেহেতু একটা স্লো প্রসেস, এই জন্য তুমি তাহলে বলেই তো হয়ে যাবে না, স্লো প্রসেস বলে তোমাকে বারবার করতে হয়। এবার তুমি করলে কোষগুলো চুষে গেল, আবার তুমি জল খেলে বা খাদ্যদ্রব্য খেলে, তার থেকে ওর গাঢ়তাটা আবার বেশি, আর খাদ্যদ্রব্য থেকে ওর গাঢ়তা বেশি মানে ওইটা হাইপারটোনিক, আর এটা হাইপারটোনিক, আবার তো খেলে আবারটা ঢুকবে, যেন আবার ব্যথা হবে। যেন বারবার করে পুরোটাকে নর্মালাইজ করে তারপর করতে বলা হয়। ক্লিয়ার না?
ওকে নেক্সট, মাছ মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওখানে আমাদের লবণ মেশাতে পারে। লবণ মেশালেও আরও টেকসই হয়, বেশি দিন থাকে, পচে না, বলে না। কেন? ভাইরাস, ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া মাছ মাংসের সঙ্গে গিয়ে ওখানে ডিম করে, বংশ বিস্তার করে। ওরা কীভাবে করে? মাছ মাংসে ভাইরাস ব্যাকটেরিয়া নিজের শরীরে জলীয় অংশগুলো দেয়, যেগুলোকে পুছিয়ে দেয় জারণ ক্রিয়ার মাধ্যমে। কেমিস্ট্রি এন্ড এভরিডে লাইফ বলে একটা অধ্যায় আছে, 16 নম্বর অধ্যায়, সেখানে আমরা পড়ব ইনশাআল্লাহ। এখন ভাইরাস ব্যাকটেরিয়া ওর সঙ্গে মিশে আছে। ভাইরাস ব্যাকটেরিয়াকে যদি আমরা ওখান থেকে তুলে নিই তাহলে ওগুলো সংরক্ষণ হয়ে গেল। তাহলে মাছ মাংস আছে মানে ওর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে। তাহলে আমাদের টার্গেট কি? ওকে বাঁচানোর জন্য কি করতে হবে? মাছ মাংসকে বাঁচানোর জন্য কি করতে হবে? ভাইরাস ব্যাকটেরিয়াকে তুলে নিতে হবে। ওদেরকে তুলে নেওয়া মানে ওদের টিপে টিপে মেরে দেবো, টিপে টিপে মেরে দেবো। তোদের খালি চোখে দেখা যাবে মাইক্রো অর্গানিজম। তো কি করবো? ওখানে লবণ মেশাবো, লবণ জল মেশাবো। তো গাঢ় জলীয় দ্রবণ মিশিয়েছি লবণ জলের। তাহলে এখন ওদের শরীরের কোষে যে কোষ রসগুলো আছে তার গাঢ়তা বেশি না লবণ জলের গাঢ়তা বেশি? লবণ মিশিয়েছো তুমি, আর মাংস তেমনি জলীয় অংশ আছে। লবণ মিশিয়েছো, মাংসের সঙ্গে মিশে গেল, তো দ্রবণ হয়ে গেল না? লবণ জলই মেশালাম। যাই হোক, বলছো এই মাংসের গায়ে যে লবণ জল লেগে আছে সেই লবণ জলের গাঢ়তা বেশি না ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যে গাঢ়তা আছে সেটা বেশি? লবণ জলের। হাইপারটনিক কোনটা? লবণ জলটা। হাইপারটনিক কোনটা? ভাইরাস ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে যে কোষ রসটা আছে, যেমন হাইপো থেকে হাইপারে রস চুষে নেবে লবণ জল, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর ভেতর থেকে জল চুষে নিয়ে ওদেরকে শুকিয়ে মেরে দিচ্ছে। তো মাংস সংরক্ষণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে নেক্সট, এবার কি? ইঞ্জেকশন। তুমি ইঞ্জেকশনের সময় ইঞ্জেকশনের সিরিঞ্জে যে লিকুইডটা ব্যবহার করো, লিকুইড দেখেছো তো নাকি? তো ওই লিকুইডটা আমাদের রক্তের সঙ্গে, রক্ত একটা দ্রবণ, রক্তের দ্রবণের যে মিশ্রণ যা গাঢ়তা আছে ওই লিকুইডটার গাঢ়তা সেম রাখা হয়। কেন? যদি সেম না হয় তো রক্তে লোহিত রক্তকণিকা আছে, তাহলে তুমি যদি বেশি গাঢ়তার দ্রবণ ইনজেক্ট করে শরীরের মধ্যে ঢোকাও তাহলে এটা হাইপারটনিক হবে, ওইটা হাইপো হবে, লোহিত রক্তকণিকার কোষ শুষে যাবে, শরীরের অসুবিধা। আবার যদি এটা হাইপো করো, এর গাঢ়ত্ব যেটা লিকুইড দিচ্ছ সেটা যদি কম গাঢ়তের হয় তাহলে হাইপো হবে, আর লোহিত রক্তকণিকা তখন হাইপার হবে, তখন এখান থেকেও গিয়েও খুলে যাবে। তাহলে তুমি দ্রবণ যেটা ব্যবহার করবে ইঞ্জেকশনের মারফত ইনজেক্ট করে যে লিকুইডটা তুমি শরীরের মধ্যে প্রবেশ করাবে সেটা কখনোই হাইপার বা হাইপোটনিক হওয়া উচিত নয় রক্তের সঙ্গে। এটা সবসময় কি হওয়া উচিত? তাহলে কি হবে? রক্তের সঙ্গে মিশে যাবে, কোনো মিশ্রণ ক্রিয়া করবে না। আর আমরা ইনজেক্ট করে সাধারণত বিভিন্ন এনজাইম ঢোকায়, বিভিন্ন ড্রাগ ঢোকায়। তো ড্রাগগুলো গিয়ে এনজাইমের সঙ্গে ফাংশন করে, ড্রাগগুলো তার নিজস্ব জায়গায় গিয়ে ফাংশন করে আবার চলে যাবে। তাহলে আমরা লিকুইড হিসেবে যেটা ব্যবহার করব সেটা হাইপার বা হাইপো হওয়া উচিত নয়, আইসোটনিক হওয়া উচিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? কে ফুলবে কে শুকবে? লোহিত রক্তকণিকা। ক্লিয়ার হলো? নেক্সট, কিসমিস জলে জলে শুকিয়ে যায় না মোটা হয়? কেন? কিসমিসের কোষ পর্দা ইটসেলফ একটা অর্ধবেদ পর্দা, আর ওর মধ্যে কোষ রস আছে গাঢ়তা বেশি, হাইপারটনিক। এর উপরে যখন জলে দিলাম জলটা হাইপারটনিক, এর যখন দিলাম তো হাইপো থেকে হাইপারে জল ঢুকবে, খুলে যাবে, যেন খুলে যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট, একটা সমুদ্রের মাছ নোনা জলে হচ্ছে। সমুদ্রের মাছ ধরা মানে কি? সমুদ্রের নোনা জলের যা গাঢ়তা ওর শরীরে কোষ রসের গাঢ়তা সেম, এই জন্য মুভ করে। এবার ওখান থেকে তুললাম, আর নোনা জলের গাঢ়তাটা ওর শরীরে আছে, ওটাকে মিষ্টি জলে ফেললাম, তাহলে ও তো হাইপার আর মিষ্টি জল হাইপো, আর ওখান থেকে এখানে ঢুকবে জল আর ও ফুলে মরবে। তাহলে এই মাছ মিষ্টি জলে দাও, ফুলে মরবে না শুকিয়ে মরবে? ফুলে মরবে। এবার এখানে দাও, শুকিয়ে মরবে, দেখা দরকার নেই। ওকে নেক্সট, লোহিত রক্তকণিকার একটা কোষ। তুমি পাতিতে জল নিয়ে সেখানে লোহিত রক্তকণিকার একটা কোষকে ফেলে দিলে, লোহিত রক্তকণিকার কোষ ফুলবে না শুকিয়ে যাবে? পাতিতে জল আছে না, লোহিত রক্তকণিকার কোষের মধ্যে গাঢ়তা বেশি না পাতিতে জলের গাঢ়তা বেশি? পাতিতে জল মানে নর্মাল জল, বাষ্প। তুমি একটা জল নিলে সেই জলকে হেঁটে দিলে, তাহলে কোনো লবণ জলের মধ্যে তুমি প্লাস মাইনাস থাকবে, মিনারেল ওয়াটার প্লাস মাইনাস শুধু জলই বাষ্প অবস্থায় যাবে,
এটাকে ঠান্ডা করলে ওটাকে আমরা পাতিত জল বলি। একদম বিশুদ্ধ জল, জল ছাড়া আর কিছুই নেই। তাহলে ওর ডেন্সিটি একবার নিয়ে তাহলে একবার পুরো হাইপো, আর এই লোহিত রক্তকণিকার কোষে হাইপারটনিক দ্রবণ। তাহলে জল ঢুকবে না ওখানে ও শুকিয়ে যাবে, ওখান থেকে জল বেরোবে? এতক্ষণ ধরে সব বুঝে এবার হাইপো থেকে হাইপারে যাবে না হাইপার থেকে হাইপারে যাবে? এই পাতিত জলটা হাইপার না এই লোহিত রক্তকণিকার কোষের কোষরসটা হাইপার? কোষরসটা হাইপার। তো অভিস্রবণ হাইপার থেকে হাইপো হয় না হাইপো থেকে হাইপারে হয়? হাইপো থেকে হাইপারে যাবে। লোহিত রক্তকণিকার কোষ ফুলবে 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 একসময় ফেটে যাবে, একসময় ফেটে যাবে। এই ঘটনাকে আমরা হিমোলিসিস বলি। কি বলি? তাই এখানে কি হয় বলেছে, তুমি আস্তে আস্তে বলতে বলতে ফেটে যাবে বলবে, অর্থাৎ হিমোলিসিস ঘটে। তাহলে হিমোলিসিস কি, নতুন একটা নোটের মধ্যে আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। হিমোলিসিস কাকে বলে? হিমোলিসিস কাকে বলে? হিমোলিসিস কি বা কাকে বলে? তো সামনে দেখলাম যে লোহিত রক্তকণিকার কোনো কোষকে পাতিত জলে স্থাপন করলে উহা পাতিত জল অপেক্ষা হাইপারটনিক হওয়ায় অভিস্রবণ ক্রিয়া করতে থাকে এবং ফলতে থাকে, এক সময় উহা ফেটে যায়। এই ঘটনাটাকে হিমোলাইসিস বা হিমোলিসিস বলে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? কপি করে নাও। দেন দিয়ে দিল হয়ে গেছে সব। নেক্সট এই অধ্যায়ের লাস্ট অবধি চলে এসেছি আমরা এবার। অস্বাভাবিক সংগত ধর্ম। abnormal colligative property. Colligative properties. এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা হয়েছিল সেখানে দ্রাব ছিল না ডিসোসিয়েট হচ্ছিল না অ্যাসোসিয়েট হচ্ছিল। এবার আমরা যে সকল কেসগুলো আনবো সেখানে দ্রাব ভাঙবে অথবা সংযোজিত হবে। দ্রাব যদি ভাঙে আর সংযোজিত হয় তখন সংগত ধর্মগুলো কি চেঞ্জ হবে সেটা আমরা এখন দেখব। আমি ছবি দিয়ে একটু দেখাচ্ছি, খেয়াল করুন। আমরা আগে সংগত ধর্ম পেয়েছিলাম। ধরো এখানে ইউরিয়া নিলাম, ইউরিয়ার ভাঙার কোনো গল্প নেই, এই জন্য এখান থেকে আমরা অভিস্রবণ চাপ যা পাবো, যেটা পাওয়ার কথা ছিল সেটা থিওরিটিক্যাল বলি। এটা পাওয়ার কথা ছিল থিওরিটিক্যাল, তাত্ত্বিক। এবার আমরা পরীক্ষা করে দেখছি যে সত্যি এই মানটা হয় কিনা, সেটাকে অবজার্ভ ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু বলি। তো পাই অবস এটা পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ আর এটা তাত্ত্বিক। দ্রাব যদি সংযোজন বা বিয়োজন না হয় তাহলে এই দুটো ভ্যালু কি হবে? সেম হবে। অবজার্ভড আর থিওরিটিক্যাল ভ্যালুটা সেম হবে। এটা আমরা ইনিশিয়াল দ্রবণ নিলাম, ইনিশিয়াল দ্রবণ। এবার এখানে পাই থিওরিটিক্যাল যা হবে পাই অবজার্ভ আর ইকুয়াল হবে, আলাদা আলাদা হবে। কেন? এখানে দ্রাব এখন ডিসোসিয়েট হয়েছে, দ্রবণে গিয়ে ভেঙে সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এরকম ভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিই, এই অ্যাসোসিয়েশন ঘটে, গুটিয়ে যায়। এর ক্ষেত্রেও কি হবে? তাত্ত্বিক মানের সঙ্গে, সংগত ধর্মের তাত্ত্বিক মানের সঙ্গে পরীক্ষালব্ধ মান মিলবে না। সেটা আমি অভিস্রবণ চাপ নিয়ে বললাম। অভিস্রবণ চাপ নিয়ে তুমি যদি না নিয়ে বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে বলো, ডেল্টা টিবি, এরও তাহলে দুই ধরনের মান হবে। কি কি? একটা হচ্ছে অবস আর একটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন থিওরি। এই এর ক্ষেত্রে এই দুটো ভ্যালু সেম হবে, আর এটার ক্ষেত্রে এই দুটো ভ্যালু আলাদা হবে। এইভাবে দুটো সমাগত ধর্ম বললাম। হিমাঙ্কের অবনমন নিয়ে তুমি বলতে পারো, আবার বাষ্পদেবের আপেক্ষিক অবনমন নিয়েও বলতে পারো। তাহলে এর ক্ষেত্রে চারটা সমাগত ধর্মই তাত্ত্বিক মান আর প্র্যাকটিক্যাল মান, অবজার্ভ মানটা সেম হবে।
আর যেখানে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হবে সেখানে সংগত ধর্মের তাত্ত্বিক মানে যে সিরিজ পাচ্ছি তার সঙ্গে অবজার্ভ ভ্যালুর মিল পাচ্ছি না। এই যে ঘটনা এটাকে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বলি। তাহলে দ্রবণে দ্রাবের সংযোজন বা বিয়োজন হলে উহার সংগত ধর্মের মানের পরিবর্তন হয়, এই ঘটনাটাকে বলা হয় অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। ক্লিয়ার সংজ্ঞা? নেক্সট, দ্রবণে দ্রাবের সংযোজন বা বিয়োজন হলে কোন সমাগত ধর্মের তাত্ত্বিক মানের সঙ্গে উহার পরীক্ষাগত মানের অমিল পাওয়া যায়, এই ঘটনাটাকে বলা হয় অস্বাভাবিক সমাগত ধর্ম। এখন কোন একটা দ্রাব তুমি মিশিয়েছো, কটা ভাঙবে আমি ছোট্ট করে একটা চার্ট দিচ্ছি, ওটা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। একটা দুটো দেখলে আমরা বুঝে যাবো যে কি হওয়ার কথা। ভাঙবে কি ভাঙবে না আমি সবকটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি, এই চারটা আমরা জানবো। এদিকে আমরা দ্রাবকে লিখলাম, আর এটা কণার সংখ্যা, সিও ইন্ডাস্ট্রি নামগুলো মুখস্থ রাখতে হবে। এর নাম হচ্ছে ইউরিয়া, যেটা নাম পারবে না আমি সেটা বলে দেবো। ইউরিয়া, ইথিলিন গ্লাইকল, সেলেনিয়াম, সালফার, গ্লুকোজ, সুক্রোজ, বেনজিন, টলুইন, ন্যাপথালিন, CH3, Al2, SR3, K4, CnO6, NOH, খেয়াল করো এই জৈব যৌগ যারা আছে তারা সাধারণত ডিসোসিয়েট হয় না। ইউরিয়া, তাহলে না ভাঙলে কণার সংখ্যা যে কটা দেবে সেই কটা, একটা থেকে আমরা কনসিডার করছি, কণার সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে যে কটা ইউরিয়া দেবে সেই কটাই পাবে। ইথিলিন গ্লাইকল কণার সংখ্যা এন এর মান 1, সেলেনিয়ামের এন এর সংখ্যা 1, পলিমার অবস্থায় আছে, সালফার সেলেনিয়ামের পলিমার অবস্থায় থাকে। C6H12O6 এখানেও কণার সংখ্যা 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। নামগুলো এটা ন্যাপথালিন, টলুইন, বেনজিন, সুক্রোজ, গ্লুকোজ, সালফার, সালফারের পলিমার, সেলেনিয়ামের পলিমার, ইথিলিন গ্লাইকল, ইউরিয়া। এবার NaCl দেখো, কণার সংখ্যা একটা ভেঙে কটা হবে? দুটো, তাহলে এর মান 2। একটা ভেঙে তিনটে, দুটো Cl একটা Ca, দুটো Al আর তিনটে SO4, কটা হবে? 5টা। জটিল যৌগ, তৃতীয় বন্ধনীটা একটাতে ভাঙবে আর আগেরগুলো আগে বা পরে যারা থাকে তারা একটাতে ভাঙবে, তাহলে মোট কয়টা হবে? তৃতীয় বন্ধনী একটা ভাঙলো আর এই চারটে কি মোট কয়টা হবে? 5টা। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, ওখানে
CO NH3 whole 6 Cl3 তৃতীয় বন্ধনী বললাম একটাতে ভাঙবে আর তৃতীয় বন্ধনীর পরে যেগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল আয়নে ভাঙবে এই একটাতে ভাঙলো আর এই Cl মাইনাস তিনটাতে ভাঙলো তাহলে চারটা এখানে কটা দুটো বলো n এর মান ক্লিয়ার হয়েছে না হয়নি আমি এখানে দিয়েছি যারা সংযোজন বা বিয়োজন হয় না আর এখানে দিয়েছি যাদের বিয়োজন হয় এবার যাদের সংযোজন হয় এরকম দুটো উদাহরণ জেনে নাও সংযোজন AlCl3 এ চলে যায় Al2Cl6 মানে ডাইমার রূপে বেঞ্জিন C6H5COOH বেঞ্জোয়িক অ্যাসিডে চলে যায় ডাইমার রূপে অ্যাসিটিক অ্যাসিড এও চলে যায় ডাইমার রূপে এরা সংযোজন ঘটে তো যারা ডাইমার রূপে থাকে যারা সংযোজিত হয় ধরো তাদের n সংখ্যক তুমি নিলে সাপোজ এ মলিকিউল ও ডাইমারাইজ করবে বা ট্রাইমারাইজ করবে বা পলিমারাইজ করবে ইকুইলিব্রিয়ামে এ মলিকিউল এনে আসে ভালোভাবে বুঝো এই লোকটা ডাইমারাইজ করছে তো এই যে এন সেটা ডাইমার গঠন করছে না ট্রাইমার গঠন করছে সেটা ইন্ডিকেট করছে তাহলে এন সংখ্যাটা টোটাল নেই এন মানে হচ্ছে একটা অণু কটা অণুতে গিয়ে মিলে যাচ্ছে যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি এটা হয় তাহলে উদাহরণটা দেখো অসংখ্য অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তুমি নিয়েছো কিন্তু দুটো করে জুড়বে ডাইমার তৈরি করতে হবে তাহলে দুটো করে জুড়লে Al2Cl6 হবে Al2Cl6 মানে হচ্ছে AlCl3 whole 2 তাহলে এটাকে করতে গেলে দুই নিতে হয়েছিল আমার আগে সেই দুইটা এটা সিস্টেমের মধ্যে অনেক AlCl3 আছে তাহলে এই এনটা টোটাল কটা নিয়েছে সেটা না এই এনটা হচ্ছে ও যে পলিমার তৈরি করেছে সেই সংখ্যাকে একটা অণুর মধ্যে কয়টা অণু জুড়েছে সেটাকে ইন্ডিকেট করছে আর এখানে এনটা হচ্ছে একটা অণু কটাতে ভেঙেছে সেটাকে ইন্ডিকেট করছে ক্লিয়ার স্যার গুড এবার আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিতে আসছি যে এটা অ্যারাইজ করে কখন যখন দ্রব্যের সংযোজন বা বিয়োজন হয় আমরা দেখলাম যে কাদের সংযোজন হয় না কাদের সংযোজন বিয়োজন হয় আর কাদের সংযোজন হয় পরের দিন আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজের শুধু সংজ্ঞা পড়েছি পরের দিন এর পরের আইটেমগুলো শুরু করব ইনশাআল্লাহ আর পরের দিন এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে একদম শেষের দিকে চলে এসেছি আমরা আর অল্প সময় বাকি আছে আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম